আব্বু ওইখানে? রাফি এলো দুপুর 12টার দিকে। আব্বু আমাকে একটা বই দিয়েছে, সেটা পড়তেছি। ম্যাজিক জিনিসটা সত্যি একদম অস্থির, যা আমাকে খুব করে কাছে টানে। রাফি এসে সোজা আমার ঘরে চলে আসলো আর বলল, কিরে, কি করিস? এই তো তোদের ডেভিলার সম্পর্কে পড়তেছিলাম। পাগল, এটা আমাদের হবে। ওই একই হলো আর কি। আচ্ছা বাদ দে, তা কি জানতে পারলি? বই থেকে কিছুটা ধারণা পেয়েছি, তবে তা আমার জন্য স্পষ্ট নয়। যতক্ষণ না আমি ডেভিলারে যেতে পারছি ততক্ষণ কিছুই বলতে পারবো না। ও, আচ্ছা, একটা প্রশ্ন, গ্রহটার নাম ডেভিলার কে রাখলো? কয়েক লক্ষ বছর আগে একটা গডের আবির্ভাব হয়েছিল। ইতিহাসে লেখা আছে তিনি ছিলেন সকল গডের ভিতরে শক্তিশালী গড। কয়েক লক্ষ বছর আগে এই ওয়ার্ল্ডের নাম ছিল মিন্টোনাসিস। তিনি মিন্টোনাসিস থেকে ডেভিলের নাম দেন। এটা হয়তো সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা নির্দেশন ছিল। তিনি ছিলেন একমাত্র গড যে তার ম্যাজিককে এক্সট্রিম লেভেল পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলেন। আর তার সাথেই প্রতারণা হয়, যা তোকে আগেই বলেছি। ওয়াও, কিন্তু তার সাথে তারা খুবই খারাপ করেছে। আর তিনি একজন ডেভিল ছিলেন। একজন ডেভিলের শক্তি তখনই বাড়বে যখন তার আশেপাশের লোক তাকে ভয় পাবে। তবে এটা তিনি ভ্যানিশ করে দেন আর ডেভিলটাকে শান্তির দুনিয়া বানান। সেই গডের নামটা কি? লুসিফার, দ্য কিং অফ ডার্ক। তার সাথে খুবই খারাপ হয়েছে। আচ্ছা, এইগুলো লিখেছে কে? এগুলো দ্য হিস্ট্রি বুক অফ ডেভিলে লেখা আছে। আর এটা কেউ লেখে না, বলতে পারি সৃষ্টিকর্তার এক নির্দেশন হিসেবে আপনা আপনি লেখা হয়ে যায়। যা লেখা প্রয়োজন সেটা সংরক্ষিত হয়ে যায়। আর এর দ্বারা সবাই হিস্ট্রি জানতে পারে ও পড়তেও পারে। ও তাই বল। অনেক হলো কথা, চল কিছু খেয়ে নিব, এমনিতেই 2টো বেজে গেছে। এই কথা বলতে না বলতেই আম্মু খাওয়ার জন্য ডাক দিল। আমরা চলে গেলাম খাবার খেতে। ডাইনিং টেবিল ভর্তি, আম্মু অনেক খাবার দিয়ে সাজিয়েছে। অবশ্য আমার ফেভারিট খাবারগুলোই আছে। খাবার খেতে বসলাম। খেতে খেতে আম্মুর সাথে অনেক গল্প করলাম। রাফিও আমাদের গল্পে যোগ দিয়েছিল। খাওয়া শেষে আম্মু, আব্বু আর আপুর থেকে বিদায় নিয়ে নিলাম। যাওয়ার আগে আম্মু বলল, বাবা শোন, আম্মু বলো। এই লকেটটা তোর গলায় রাখ, তোর কাজে দেবে। আম্মু আমাকে আম্মু আমাকে একটা লকেট দিল। দেখতে অদ্ভুত, হালকা কালো কালারের লকেটটা। একটা চিত্র আঁকা লকেটটার গায়ে। আমি আমার গলায় পরে নিলাম। লকেটটা পরার সাথে সাথে আমার মাঝে কিছু একটা ঘটতে শুরু করলো। মনে হচ্ছে লকেটটা তার প্রাণ ফিরে পেল। লকেটটার মাঝখানে আলো জ্বলতে লাগলো। আম্মু আবার বলল, এই লকেট সব সময় তোর সাথে রাখবি, তোর অনেক কাজে দেবে। আর দেখা হবে ডেভিলারে হঠাৎ একদিন। আম্মু তাহলে আমি গেলাম। যা বাবা, ভালো করে যাস। আমি বাড়ি থেকে বিদায় নিয়ে আবার সেই জঙ্গলে চলে আসলাম। রাফি একটা টেলিপোর্টেশন মেশিন বের করলো। আমরা দুজন মেশিনে ঢুকলাম। রাফি যা যা করা লাগবে তা করে নিল। এখন আমরা যাচ্ছি ডেভিলারের উদ্দেশ্যে। তারপর আমরা একটা ঘরের ভিতরে টেলিপোর্ট হয়ে এসেছি। অনেকক্ষণ হলো। আমি এখন শুয়ে আছি। পৃথিবীতে দিন হলেও এখানে এখন রাত। রাফি আমার পাশে পড়ে ঘুমাইতেছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। এখন রাত 3টা বাজে, আর 3 ঘন্টা পর সকাল হবে। আমার মন অনেক করে চাচ্ছে বাইরে যেয়ে ঘুরতে, কিন্তু রাফি মানা করে দিয়েছে। এখন একটু ঘুম পারবো। সকালবেলা রাফি ডাক দিল। আমি ঘুম থেকে উঠেছি মাত্র। ওর কাছ থেকে জানতে পারলাম এখানে একটা একাডেমি আছে যেখানে ভর্তি হতে হবে। তাই আমরা সেখানেই যাব। আমরা কাল রাতে টেলিপোর্ট হয়েছে একটা জঙ্গলের ভিতরে এসে পড়ি। আমরা কাল রাতে টেলিপোর্ট হয়েছে এমন একটা জঙ্গলের ভিতর এসে পড়ি। আর এই জঙ্গলটা রাফির বাড়ির পাশের জঙ্গল। তাই সোজা বাড়িতে চলে যাই। আমরা একাডেমির কাছে চলে এসেছি একটা ম্যাজিক্যাল জানে করে। রাফির থেকে শুনলাম যে ও একাডেমির 3rd ইয়ারের ছাত্র, আর আমাকে ভর্তি হতে হবে 1st ইয়ারে। একাডেমির নাম রিলেম একাডেমি। নামটা বেশ অদ্ভুত। এখনো নাকি স্টুডেন্ট ভর্তি চলছে। ক্লাস শুরু হবে কিছুদিন পর থেকে। ভর্তি হয়ে আমাদের এখানে থাকতে হবে। একাডেমিতে চলে এসেছি। আমার মাঝের ফুল উত্তেজনা টের পাচ্ছি। আচ্ছা, এখানকার একাডেমির পড়াশোনা কেমন হবে? যা হবে দেখা যাবে। রাফি বলল, আমি কিছু কথা বলি, মন দিয়ে শোনো। বল। আমার আসল নাম হ্যারি আদ্রিও, আর আমি যেহেতু 3rd ইয়ারের ছাত্র, আমাদের দেখাটাও কম হবে। আর ভার্সিটির কিছু রুলস আছে, সেগুলো পরেই জানতে পারবি। তবে একটা কথা হলো, কোনো বড় ইয়ারের স্টুডেন্টের তুই করে বলা যাবে না, আপনি করে বলা লাগবে। আর এখন থেকে তোর পথ একলা চলতে হবে। আমি থাকতে পারবো না কিছু কারণে। আমার দায়িত্বটা ছিল তোকে একাডেমি পর্যন্ত আনা। ও আচ্ছা, ঠিক আছে।
মন খারাপ করো না, দেখা হবে কয়েক বছর পর। একাডেমিতে এসে আমরা প্রিন্সিপালের রুমে আসলাম। আমাকে রুমের বাইরে রেখে হ্যারি চলে গেল। কিছুক্ষণ পর আমাকে ডাকলো ভিতরে। আমি ঢুকে গেলাম। প্রিন্সিপাল স্যার বলল, হ্যারি, এই সেই ছেলে যাকে তুমি নিয়ে এলে। স্যার। আমি তোমার কথাই এই ছেলেকে অ্যাডমিশন দিচ্ছি। তুমি ভালো স্টুডেন্ট দেখে অতটা হাই রুলে এক্সাম নিলাম না। স্যার, পেপারটা দিন। হ্যারি আমাকে উদ্দেশ্য করে বলল, আমি তাহলে গেলাম, এখানে ভালোভাবে থেকো। হ্যারি চলে গেল। আর প্রিন্সিপাল স্যার আমাকে একটা ফর্ম দিল পূরণ করার জন্য। ফর্মটা দেখতে অদ্ভুত, কারণ সেখানে লেখা কিছুই ছিল না, শুধুমাত্র নিচে একটা হাতের ছাপের জায়গা ছিল। স্যার আমাকে বলল, আমার নাম এলভিস এডওয়ার্ড। আমি এই একাডেমির প্রিন্সিপাল। তুমি আমাকে এডওয়ার্ড স্যার বলতে পারো। এখন তুমি তোমার আঙ্গুলের ছাপ ফর্মে দাও, তাহলেই হয়ে যাবে। আমি স্যারের কথা অনুযায়ী ওই সাপে বুড়ো আঙ্গুল চেপে ধরলাম। হঠাৎ ওই ফর্ম থেকে আলো বের হতে লাগলো, টেবিল থেকে উপরে উঠে গেল আর আপনা আপনি লেখা দিয়ে পূরণ হতে শুরু করলো। এক পর্যায়ে এত আলো ছড়াতে শুরু করলো যে আমি আর আলো সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। আর আমার কিছুই মনে নেই। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। শরীর অনেক ব্যথা হয়ে আছে। আমার এমন মনে হচ্ছে যে কয়েকদিন ধরে এক নাগারে ঘুম পেরে উঠলাম। যখন আমার জ্ঞান ফিরলো তখন নিজেকে একটা পেটির উপর আবিষ্কার করি, কিন্তু আমি তো এডওয়ার্ড স্যারের রুমে ছিলাম। তাহলে এখানে কিভাবে এলাম? রাফির, থুকু, হ্যারির ব্যবহারটা আমাকে কেমন জানি লাগলো। সবকিছু তো ঠিকঠাকই ছিল, কিন্তু এই একাডেমিতে আসার ঠিক আগ মুহূর্তে ওর ব্যবহারটা কেমন জানি রহস্যজনক হয়ে যায়। তবে আমি এটুকু বুঝতে পেরেছি যে আমাকে এখান থেকে একা পথ চলতে হবে। দেখা যাক সামনে কি হয়। প্রথমত আমাকে কিছু খেতে হবে, কারণ অনেক ক্ষুধা পেয়েছে। রুম থেকে বেরিয়ে আসলাম। আমি এখন একটা বিল্ডিং এর 2 তলাতে আছি। এই তলাতে যতগুলো রুম আছে সবগুলো ফার্স্ট ইয়ারের। যাক, ভালোই হলো একদিক থেকে। কিছুদিন সামনে যেয়ে একজন ছেলেকে দেখতে পেলাম, তাকে ডাকলাম। আমার কাছে চলে এলো, তারপর বলল, বলুন। এখানে ক্যান্টিন কোথায়? একাডেমিতে কি নতুন? হুম। তাহলে চলো সামনে যেতে যেতে কথা বলি। আমি আর ছেলেটা হাঁটতে লাগলাম। ওর নাম চার্লস। আমার মতো সেও নতুন, তবে 2 দিন হলো সে এখানে এসেছে। এই একাডেমির মোটামুটি পুরো এলাকার সাথে সে পরিচিত। যাক, অবশ্য ভালোই হলো, অসময়ে একটা ফ্রেন্ড পেলাম। আমরা কথা বলতে বলতে ক্যান্টিনে চলে এসেছি। এখন রুটিনে যে খাবার দেওয়া আছে সেটাই নিচ্ছে সবাই। আমি চিন্তিত হয়ে আছি, এখানকার খাবারটা কেমন হবে। লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়, তারপর টেবিলে বসে খেতে হয়। এখন টেবিলে বসে আছি, চোখ বন্ধ করে এক লোকমা মুখে দিলাম। ভেবেছিলাম তেমন একটা ভালো হবে না, কিন্তু খাবারটা ভালোই লাগলো খেতে। এইটার নাম আমি জানি না। একাডেমিতে বিনা অনুমতিতে ম্যাজিক ব্যবহার করা নিষেধ, তবে সেটা ক্লাসে শিক্ষা নেওয়ার সময় ও ফাইট এড়ানিতে ব্যবহার করা যাবে। আর কিছু সাধারণ স্পেল ইউজ করা যাবে, কিন্তু হাই লেভেলের স্পেল যা ফাইট করতে ব্যবহার করা হয় তা ইউজ করা যাবে না। এই ম্যাজিক ইউজ করা নিয়ে অনেক শর্ত আছে, যা আসলেই প্যাচালো। এটা নিয়ে বেশি ভাবলে প্যাচ লেগে যাচ্ছে, তবে আশা করছি আস্তে আস্তে বুঝতে পারবো। চার্লসের বাবা একাডেমির একজন টিচার। যাই হোক, অনেক কিছু জানতে পারলাম চার্লসের থেকে। এদের কাছে সবকিছু সাধারণ মনে হলেও আমার কাছে সবগুলোই অদ্ভুত মনে হচ্ছে। চার্লস বলল, আমার ব্যাপারে তো অনেক কিছুই তো জানলে, এবার তোমার ব্যাপারে কিছু তো বলো। কি বলবো? কিছু জিজ্ঞাসা তো করো। আচ্ছা যাই হোক, তোমার নাম কি? তোমার নাম তো এখন পর্যন্ত জানা হলো না। আচ্ছা, কি আমার নাম? আমি তো এটাই জানি না। তোমার পকেটে দেখো একটা আইডি কার্ড আছে, ওইটা বের করো। আমি আমার বাম পকেটে হাত দিলাম, না কিছুই পেলাম না। তাই ডান হাত ডান পকেটে ঢুকালাম। একটা 4 কোণা কাগজ হাতে ঠেকলো, তবে অনেক শক্ত ও মোটা দেখতে, পৃথিবীর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের সাইজের। আমি বললাম, এইটা? এইটা। কিরকম ছেলে তুমি, নিজের নামটাও বলতে পারো না? ওই এমনি আর কি। এখন দেখো ওইখানে কি নাম লেখা আছে। জ্যাকসন ব্রিজ। আমার নাম তাহলে জ্যাকসন। তোমাকে আমি জ্যাক বলেই ডাকবো। হ্যাঁ, আমরা কেবিন থেকে বাইরে গেলাম। এখন পরন্ত বিকেল। প্রথমে আমার লাইব্রেরিতে যাওয়া উচিত, কারণ আমার এই দুনিয়ার হিস্ট্রি এন্ড রুলস জানতে হবে, সাথে সাথে এই একাডেমিরও রুলস। তাছাড়া এই দুনিয়াতে আমি বেশি দিন টিকতে পারবো না। আমি বললাম, আচ্ছা এখানে লাইব্রেরি কোথায়? বই পড়বে? আমি একাডেমির রুলস তেমন একটা জানি না।
আমার সাথে। আমিও লাইব্রেরিতে যাওয়ার কথা তোমাকে বলতাম কিছুক্ষণ পরে। তাহলে চলো। আমি হিস্ট্রি বুকের কথা চাপিয়ে গেলাম। আমাদের বিল্ডিংটা ছেড়ে বাম দিকে একটা বিল্ডিং এর দিকে চলতে লাগলাম। যে বিল্ডিং এর দিকে যাচ্ছি সেটা দেখতে দোতলার মতো, অন্যান্য বিল্ডিং এর থেকে আলাদা। সেটা সামনে যেয়ে দেখলাম লেখা আছে ওয়েলকাম টু ফ্রিডম লাইব্রেরি। ভিতরে যে প্রথমে একজন লাইব্রেরিয়ানের কাছে গেলাম, তার নাম মিস ম্যারি। তিনি বললেন, আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? বন্ধু একাডেমিতে নতুন, ও কিছু বই পড়তে চায়। মিস মেরি ম্যাডাম। ও চার্লস, তোমাকে তো চিনি। আর তোমার নাম কি? জ্যাকসন। জ্যাক বলে ডাকতে পারেন। তা বলো, তোমাদের কি সাহায্য লাগবে আমার? আমি এই লাইব্রেরির একজন মেম্বার হতে চাই। আমি একটা ফর্ম দিচ্ছি, এতে সই করে দাও, তাহলেই হবে। মিস ম্যারি টেবিলের ড্রয়ার থেকে একটা ফর্ম বের করে দিলেন। আমি সেটাতে আমার আঙুল ঠেকালাম। ফর্মটা পূরণ হয়ে গেল। এই দুনিয়ার নিয়মটা কি অদ্ভুত, এখানে এখনো আঙুলের ছাপ চলে। মিস ম্যারি বললেন, তুমি আজ থেকে এই লাইব্রেরির একজন সদস্য। আমি বেশি কিছু নিয়ম বলবো না, চার্লসের কাছ থেকে শুনে নিও। আর এই কার্ডটা রাখো, এটা তোমার লাইব্রেরি কার্ড। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ও জ্যাক, আমাকে আন্টি ম্যারি বলে ডাকো, এতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে আন্টি ম্যারি। তুমি এখন লাইব্রেরিতে এসে যে কোনো বই পড়তে পারো, আবার নিয়েও যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি কি এখন বই নিতে পারি? বলো তোমার কি বই লাগবে? আমাকে প্রথমে ডেভিলারের হিস্ট্রি বুক, ডেভিলার রুলস এন্ড রিলেম একাডেমিক রুলস এই সম্পর্কে বুক দেন। ও জ্যাক, তুমি একটু ওয়েট করো, আমি দিচ্ছি এইগুলো বুক। মিস ম্যারি আমাকে এগুলো বই এনে দিলেন। আর এদিকে চার্লস তো দুইটা বই নিয়ে এলো পড়ার জন্য লাইব্রেরি থেকে। চার্লস বলল, কি মেরি থাকেন, আমরা গেলাম আর আমি এই বই দুটো নিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা আবার এসো কিন্তু। আমি তিনটে বই নিয়ে বাইরে চলে এলাম। চার্লস আমাকে লাইব্রেরির কিছু রুলস বলল। ধ্যাত, আর ভালো লাগে না। যেখানে যাই সেখানে শুধু রুলস আর রুলস। লাইব্রেরি থেকে কেউ বই নিতে পারবে, তবে সর্বোচ্চ 3টা, আর 1 সপ্তাহের ভিতরে ফেরত দিয়ে অন্য বই নিতে পারবে। আমরা বই নিয়ে ঘরে চলে এলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম একেবারে রাতের খাবারটা খেয়েই নেই একেবারে। তাই আমি ও চার্লস ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে আসলাম। রুমে এসে 3টে বই নিয়ে বসলাম। প্রথমে রুলসের 2টো বই পড়লাম রাত 10টা পর্যন্ত। অনেক মোটা বই, পড়তেও সময় লাগবে অনেক। তারপর হিস্ট্রি বুকটা খুললাম। আমার অনেক ইচ্ছা লুসিফার গডের সম্পর্কে জানার, তাই প্রথম থেকে না পড়ে মধ্য থেকে পড়তে শুরু করেছি। অনেক কিছুই জানতে পেরেছি লুসিফার সম্পর্কে। একসময় পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। আমার মাথার পাশে বই মেলে আছে। আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেদিকে তাকিয়ে সেদিকে শুধু জমকালো অন্ধকার। কিছুই দেখতে পারছি না। আমি হাত পা অবশ লাগছে, তাই কিছু করতে পারছি না। হঠাৎ করে একজন আমার সামনে চলে আসলো, কিছু জায়গা সহ আলোকিত হয়ে আছে। আমি বললাম, আমাকে এখানে কে এনেছে? আমি এনেছি কি আপনি? লুসিফার, দ্য গড অফ ডার্ক। আমি দাঁড়িয়ে আছি লুসিফার নামের এক গডের সামনে। আমি জানি না সে কি আদৌ ওই লুসিফার যার সাথে ধোঁকা হয়েছিল, কিন্তু এটা দেখে ভালো লাগতেছে যে আন্টি ম্যারির বলা জিনিসটা কাজে লেগেছে। কিন্তু আমি বুঝতে পারছি না এখন আমি করব কি। আমি বললাম, আচ্ছা আমরা এখন কোথায় আছি? জিরো ডাইমেনশনে। এই জিরো ডাইমেনশনটা আবার কি? জিরো ডাইমেনশনে এমন একটা জিনিস যেখানে সময়ের কোনো মূল্য নেই, আর না আছে কারোর অস্তিত্বের। আচ্ছা, আমাকে এখানে এনেছেন কেন? আমাকে দেখে ভয় লাগতেছে? লুসিফার হঠাৎ করে আমার মুখের সামনে চলে আসলেন। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। তারপর বললাম, তা তো আছেই। ভয় পেও না, আমরা তোমাকে একটা দেওয়ার ছিল। লুসিফার আমার হাতে একটা কাগজ ধরে দিল। এইটা কি? নিকাশ গুহাতে যাওয়ার ম্যাপ। তো এইটা নিয়ে আমি কি করব? এটা রেখে দাও, তোমার কাজে লাগবে। হয়তোবা এখানে তুমি অনেক কিছু পেয়ে যেতে পারো। এটাই রিয়েল একাডেমির পাশে জঙ্গলের ম্যাপ। আচ্ছা ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আবার কোনো একদিন দেখা হবে তোমার সাথে। সেদিন তোমার খুব দরকার পড়বে আমাকে, কোনো পথ খুঁজে পাবে না।
এই কথাটা বলে লুসিফার হঠাৎ করে উধাও হয়ে গেল। চারদিকে আবারও অন্ধকার হয়ে গেল। আমার মাথায় তীব্র যন্ত্রণা হতে লাগলো। আমি আবার চোখ খুললাম, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। চিত হয়ে শুয়ে আছি। মাথার পাশে দ্য হিস্ট্রি অফ ডেভিলারের বইটা মেলে আছে। নিজেকে অনেক ক্লান্ত লাগতেছে, কিন্তু কেন লাগতেছে বুঝতে পারছি না। হয়তোবা জিরো ডাইমেনশনে যাওয়ার কারণে। আচ্ছা, আমি কি সত্যি জিরো ডাইমেনশনে গিয়েছিলাম? এখন বাজে রাত 2টো, মানে 4 ঘন্টা সময় চলে গেছে। আমি আবার ঘুম আসলাম। সকাল 8টার দিকে ঘুম থেকে উঠেছি। 2 দিন পর থেকে ক্লাস শুরু হবে। ভাবছি এই 2 দিন আমি কি করব। যাই হোক, কিছু তো একটা করবই, আর না হয় বই পড়েই কেটে দিব। রুম থেকে বের হয়েছি। এখন একাডেমিটা একটু ঘুরে দেখব, আর সেটা চার্লসের সাথে নিয়েই। তা যাই হোক, ক্যান্টিনে যে চার্লসের দেখা পেলাম। খাবার খেয়ে দুজন একসাথে ঘুরতে বের হয়েছি। আমি বললাম, নিক্কাস গুহা সম্পর্কে কিছু জানো? আব্বুর কাছ থেকে শুনেছিলাম। একটু বলো তো, আমিও একটু শুনি এই গুহা সম্পর্কে। শুধু নামই জানি। তাহলে শোনো, এটা একটা ভয়ঙ্কর গুহা। এর ভেতরে একটা জিনিস আছে, এটা কি কেউই জানে না, তবে সেটা নাকি অনেক ভয়ঙ্কর। আর এই গুহাটা গড লুসিফারের একটা অংশ দিয়ে বানানো। এই গুহার রহস্য অনেকেই উদ্ঘাটন করতে গিয়েছিল, কিন্তু কেউ বেঁচে ফেরেনি, তাই এটাকে সিল করে দেওয়া হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তারপর আমরা বিভিন্ন বিষয়ে গল্প করতে করতে পুরো একাডেমিটা ঘুরলাম। এইরকম ভাবে আরো 2টা দিন কেটে গেল, আর আমি 3টে বই পড়ে ফেলেছি। এর মধ্যে বইগুলো থেকে অনেক কিছু জানতে পেরেছি, এই দুনিয়া সম্পর্কে নানান অজানা তথ্য। প্রথমে আমার কাছে সবকিছুই অদ্ভুত লাগতো, কিন্তু এখন স্বাভাবিক লাগতেছে বইগুলো পড়ার পর। নিক্কাস গুহা সম্পর্কে জানার পর থেকে আমার এই গুহার প্রতি আলাদা একটা ইন্টারেস্ট জমে গেছে। আসলে কেউ যদি কোনো কিছুর প্রতি অনেক গভীরভাবে চিন্তা করে, তাহলে সেই বিষয়ের প্রতি অটোমেটিক্যালি একটা ইন্টারেস্ট জন্মে। আর আমারও ঠিক এই একই রকম অবস্থা। এখন আমি ক্যান্টিনে যাচ্ছি সকালের খাবার খেতে। আমার সাথে চার্লসও আসে। তার আর আমার বন্ধুত্ব অনেক গাঢ় হয়েছে। যেখানেই যাই না কেন তাকে সাথে নিয়ে যাই। একলা ঘুরতে আমার ভালো লাগে না। এই দুনিয়া সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি, তার সাথে জেনেছি কিছু আজব করা তথ্য। এই দুনিয়ার দুর্বলদের কোনো জায়গা নেই, যে যত শক্তিশালী তার জায়গা তত উপরে। তাই এখান থেকে আমার মূল লক্ষ্য হলো শক্তিশালী হওয়া। আমি শক্তিশালী হতে চাই হার হালতে। খাওয়া দাওয়া করে ইউনিফর্মটা পরে ক্লাসরুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমিও চার্লস। আচ্ছা, এখানকার ক্লাসগুলো কেমন হবে? আমি তো এখনো এটাও জানি না কে কে আছে আমার সাথে, বা কে কিরকম হতে পারে। ক্লাসে এসে শুনি আজকে ক্লাস হবে না। অ্যাঞ্জেলো ভ্যাম্পায়ার কিংডমের 2জন প্রিন্সেস এখানে ভর্তি হয়েছে। তাদের আসতে দেরি হচ্ছে, তাই তারা আজকে আসতেছে, কিন্তু 2 দিন পর থেকে ক্লাস শুরু হবে। এখানেও আধিপত্য, মানে ক্ষমতা চলতেছে। এমন একদিন আসবে সেদিন আর কেউ ক্ষমতা দেখাতে পারবে না। দরকার পড়লে আমি নিজেই নিয়ে আসবো। তার জন্য দরকার ক্ষমতাশালী হওয়া। আর এই 2 দিন যখন সময় পাইছি, তখন আর কি করব? আচ্ছা, আমি যদি নিক্কাস গ্রহের রহস্য ঘাটতে যাই, তাই করব। বাঁচি আর মরি, আমি যাবই। যার সংকল্প থাকে দৃঢ়, তার কাছে যত বাধাই আসুক, সে একদিন না একদিন সফল হবেই। আমি আজকে রাতেই বেরিয়ে পড়ব। চার্লসকে বলে রেখেছি আমি 2 দিন একাডেমিতে থাকবো না, এটা কেউ যেন না জানতে পারে। একাডেমির একটা রুলস হলো, কেউ যদি কোনো কাজে একাডেমির বাইরে যেতে চায়, তাহলে কোনো টিচারের অনুমতি নিয়ে যেতে হবে। যদিও এই জঙ্গলে অর্ধেকটা একাডেমির ভিতরে পড়ে, তবুও সাবধানতার মার নেই। চার্লস অবশ্য অনেকবার জিজ্ঞেস করেছে আমি কোথায় যাব। আমি তাকে বলেছি ফিরে এসে বলবো। নিক্কাস গুহা যাওয়ার কথাটা বলিনি, কারণ এটা বললে আমাকে যেতে দিত না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি এটাই জানি না যে আমি বেঁচে ফিরবো কিনা। এই জঙ্গলে আমার কিছু বিশেষত্ব আছে, কেউ যদি এর মধ্যে এসে পড়ে তাহলে তার শক্তি অর্ধেক হয়ে যাবে। আর এখানে নাম না জানা অনেক প্রাণী আছে যেগুলো খুবই ভয়ঙ্কর। তাই আমাকে প্রতিটা সময় সাবধানতার সাথে চলতে হবে, কারণ আমার ম্যাজিক একে তো দুর্বল, তার উপর আবার অর্ধেক হয়ে যাবে। দেখা যাক আমার সামনে কি আসে। রাত হয়েছে অনেকক্ষণ আগেই। বিকেলবেলা দেখে নিয়েছি কোন দিক দিয়ে আমি এই জঙ্গলে যেতে পারবো। এই একাডেমিটা মূলত জঙ্গলের একটা অংশ কেটে বানানো হয়েছে। অনেক বিশাল এই জঙ্গলটা। আমিও সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। বেশি কিছু নেইনি, তবে জানিয়েছি তা নিয়ে 2 দিন কোনো মতে পার করা যাবে। সবকিছুই আমি আমার হাতে থাকা রিং এর ভিতরে নিয়েছি। রাজসভায় বসে আছে একজন, তাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। কিন্তু কেন তিনি বেশি চিন্তিত? এই কক্ষে বসে আছে অনেকজন লোক,
কেউ কোনো কথা বলতেছে না। রুমটাতে থমথম নীরবতা বিরাজ করতেছে। সবাই চোখ নিচের দিকে তাকিয়ে আছে, যেন তারা মেঝেটাকে দেখতেছে। নীরবতাকে কাটিয়ে একজন লোক উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলো। কি হয়েছে কিং? আপনাকে এবং চিন্তিত দেখাচ্ছে কেন? ও এসে গেছে। কে এসে গেছে কিং? হিরান ও হিরানের ছেলে। কি? আবার রুমে থমথম নিস্তবতা। কিং এর নাম হলো নিকোলার, আর এতক্ষণ যার সাথে কথা বলল সে হলো এখানকার জেনারেল। কিং এর পরেই জেনারেলের স্থান। জেনারেলের নাম লারাফ। আসলে নিকোলার ও লারাফ আপন দুই ভাই, তাই নিকোলার কিং হওয়ার পর লারাফকে জেনারেল করে দেয়, যাতে করে তাদের দুই ভাইয়ের হাতে কিংডমটা থাকে। নিকোলার ও লারাফ হলো খুবই চালাক মানুষ। তাদের সাথে বুদ্ধিতে এখনো কেউ পেরে ওঠেনি। সবার ত্যাগ করে নিকোলার কয়েতখানাতে চলে গেল। সেখানে হিরান ও হিরিয়ানকে রেখেছে। সেখানে যেতে হিরান বলল, কি ভয় লেগে গেছে আমার ছেলে এসে গেছে দেখে? আমি আর ভয় পাবো? তো কেন এসেছিস? আমি এটা বলতে এসেছি, তোর ছেলেকে এবার আমি শেষ করে দিব। শুধু আসতে দে এখানে। যত সৈন্য নিয়ে আসা নিয়ে আয়, তোকে আমার ছেলে শেষ করেই দিবে। তার জন্য আমি প্রস্তুত। তোর ছেলেকে মেরে তারপর তোকে মারবো। তা কখনো পারবি না। আমার ছেলে তোকে মেরেই ফেলবে।